হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব যারা সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার ৫৫ নম্বর বা অধীনস্থ ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে আরও একটি গুরুত্বপূর্ণ টপিকটা হলো আদি মধ্যযুগের ইতিহাসের উপাদান। পার্ট 3 দেওয়া আছে, কারণ আগের ভিডিওগুলোতে পার্ট 1 এবং পার্ট 2 নিয়ে আলোচনা করেছি। যারা দেখোনি সেই ভিডিওগুলো অবশ্যই সেই ভিডিওগুলো আগে দেখে তারপরে আজকের ক্লাসটি দেখবে, তাহলে তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। আদি মধ্যযুগের যে ইতিহাসের উপাদান রয়েছে সেই উপাদানগুলিকে কিন্তু যে দুটি ভাগে ভাগ করে আলোচনা করা যায়, একটি হচ্ছে সাহিত্যিক উপাদান এবং একটি হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। তো সাহিত্যিক উপাদানের মধ্যেও কিন্তু দুটি ভাগ রয়েছে, একটা হলো দেশীয় সাহিত্য এবং একটা হলো বিদেশি সাহিত্য। দেশীয় সাহিত্যের মধ্যেও কিন্তু বিভিন্ন বিষয়গুলি রয়েছে, যেমন পুরাণ থেকে শুরু করে স্মৃতিশাস্ত্র। বিদেশি সাহিত্যের মধ্যে বিভিন্ন বিদেশি পর্যটক বা যে পণ্ডিতদের বিবরণ রয়েছে, সেগুলো নিয়ে আগের ক্লাসে কিন্তু আলোচনা করেছি। আজকে আলোচনা করব প্রত্নতাত্ত্বিক উপাদান নিয়ে। প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে কি কি রয়েছে সেটা নিয়েই কিন্তু আলোচনা করব। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, প্রত্নতাত্ত্বিক উপাদান বলতে কি বুঝিয়ে থাকে। তো এই যে প্রত্নতাত্ত্বিক উপাদান বলতে বোঝায় অতীতকালে মানুষ যে সমস্ত জিনিস আর কি ব্যবহার করতো বা তৈরি করতো, সেগুলির মধ্যেই কিন্তু সেগুলিকে খনন কার্যের ফলে আর কি যে সমস্ত জিনিসগুলি পাওয়া যায়, সেগুলিকেই মূলত প্রত্নতাত্ত্বিক উপাদান আর কি বলা হয়ে থাকে। যেমন প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে যে সমস্ত বিষয়গুলি রয়েছে বা যে সমস্ত জিনিসগুলি রয়েছে, সেগুলোর মধ্যে প্রথমে বলা যায় যে লিপির কথা বা লেখমালার কথা বা লেখের কথা, অর্থাৎ লেখ বা লেখমালা বা লিপি সেম জিনিস কিন্তু, ঠিক আছে। তো প্রথমত লিপির কথা বলা যেতে পারে, দ্বিতীয়ত সেখানে মুদ্রার কথা বলা যেতে পারে। অর্থাৎ প্রত্নতাত্ত্বিক উপাদান বলতেই কিন্তু অতীতকালে যে সমস্ত জিনিস বা বস্তু মানুষ আর কি তৈরি করতো বা ব্যবহার করতো, এবং সেগুলিকে কিন্তু খনন কার্যের মাধ্যমে বা উৎখননের মাধ্যমে বা খনন করে কিন্তু সেগুলিকে আর কি আবিষ্কার করা হতো। সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদানের কথা তো বললামই, এছাড়াও কিন্তু শুধুমাত্র যে লেখমালা রয়েছে বা মুদ্রা রয়েছে এমনটাও কিন্তু নয়। বিভিন্ন স্থাপত্য শিল্প হতে পারে, সেখানে মাটির বিভিন্ন জিনিসপত্র কিন্তু বিভিন্ন জিনিস কিন্তু হতে পারে। দেখো, লেখমালার প্রসঙ্গে যদি বলি, লেখ সম্পর্কে কি বলা হয়েছে, লিপি সম্পর্কে, যে আদি মধ্যযুগের ইতিহাস রচনার ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উপাদান অপরিহার্য, প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে অপরিহার্য উপাদান হিসেবে কিন্তু বিবেচিত হয়ে থাকে। আদি মধ্যযুগের ইতিহাস রচনার ক্ষেত্রে যেমন সাহিত্যিক উপাদান আর কি বিশেষভাবে অপরিহার্য, তেমনই কিন্তু এই প্রত্নতাত্ত্বিক উপাদানও কিন্তু প্রত্নতাত্ত্বিক উপাদানের যথেষ্ট একটা কিন্তু গুরুত্ব রয়েছে। বলা হয়েছে প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে লেখমালা। প্রথমেই বললাম প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে কিন্তু বিভিন্ন জিনিসগুলি রয়েছে, যেমন একটা অপরিহার্য উপাদান বা উল্লেখযোগ্য উপাদান হচ্ছে লেখমালা, এবং লেখগুলিকে দুভাগে বিভক্ত। এই যে লেখমালাগুলি ছিল বা লিপিগুলি ছিল, সেগুলিও কিন্তু দুভাগে বিভক্ত। কি একটা হচ্ছে সরকারি লেখ, একটা হচ্ছে বেসরকারি লেখ। সরকারি লেখ বলতে কি বুঝিয়েছে, সাধারণভাবে রাজকীয় প্রশস্তিমূলক লেখ, তাম্রশাসন বা ভূমিদানের যে সমস্ত পত্রগুলি রয়েছে সেগুলি লেখ বলতে বোঝানো হয় সরকারি লেখ। এবং বলা হয়েছে প্রশস্তিগুলিতে প্রধানত রাজার সামরিক কর্মকাণ্ড তথা রাজ্য জয়, সংস্কারমূলক কোনো কাজ, মানব হিতৈষণা প্রভৃতি উল্লেখ থাকে। অপরদিকে কি বলা হয়েছে, বেসরকারি লেখের সংখ্যা অনেক বেশি, এগুলির মধ্যে কৌতূহল উদ্দীপক তথ্য পাওয়া যায়। এছাড়া বলেছে ব্যক্তি বা বংশের যে গুণ কীর্তন করে বেসরকারি লেখ রচিত হয়। তবে বলা হয়েছে এসব লেখ থেকে প্রত্যক্ষভাবে রাজনৈতিক ইতিহাসের তথ্য সংগ্রহ করা না গেলেও শিল্প ও ধর্মের ইতিহাস জানতে কিন্তু এদের গুরুত্ব কিন্তু অনস্বীকার্য। তাহলে প্রথমত এই যে লেখমালাগুলি রয়েছে, সেই লেখমালাগুলি দুটি ভাগে বিভক্ত ছিল, একটা হচ্ছে সরকারি লেখমালা, একটা হচ্ছে বেসরকারি লেখমালা। সরকারি লেখমালা বলতে কি বোঝানো হয়েছে, যেখানে প্রশস্তিমূলক লেখকে বোঝানো হয়েছে, ভূমিদান পত্রগুলিকে বোঝানো হয়েছে। তো এক্ষেত্রে দেখো বলা হয় যে এই যে প্রশস্তিগুলি রয়েছে, সেই প্রশস্তিগুলি মূলত কি রয়েছে, তো প্রশস্তিগুলিতে রয়েছে হচ্ছে রাজার সামরিক কর্মকাণ্ড। এখানে বোঝা যাচ্ছে রাজা যে সমস্ত রাজ্যগুলি জয় করতো, তার যে সমস্ত রাজ্যগুলি সে বিজয় করতো, সেই সমস্ত যে তথ্য রয়েছে সেগুলি রয়েছে প্রশস্তিগুলিতে। এবং সংস্কারমূলক কোনো কাজ, বিভিন্ন কথা কোথায় উল্লেখ থাকতো সেই প্রশস্তিগুলিতে, যেটা কি সরকারি উপাদানের মধ্যে বা সরকারি লেখের মধ্যে কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য। আর বেসরকারি লেখের সংখ্যা বলা হয়েছে খুবই কম, কিন্তু এগুলি থেকে কিন্তু অনেক কৌতূহল উদ্দীপক
উদ্দীপক তথ্য কিন্তু পাওয়া যেত। অর্থাৎ ব্যক্তি, কোনো বিশেষ ব্যক্তি বা বিশেষ করে কোনো রাজার বা কোনো মানে রাজবংশের বা কোনো বংশের গুণ কীর্তন কী কী গুণাবলীগুলি রয়েছে সেগুলি কিন্তু মানে সেগুলি নিয়েই কিন্তু বেসরকারি লেখ কিন্তু রচিত হয়। আশা করছি বুঝতে পেরেছ। তারপরে হয়েছে মুদ্রা। এবার যেমন প্রাচীন ভারতের ইতিহাস মানে আদি মধ্যযুগের ইতিহাস রচনার ক্ষেত্রে যেমন প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে যেমন লেখমালাগুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে কিন্তু এই মুদ্রাগুলিরও কিন্তু যথেষ্ট আর কি গুরুত্ব কিন্তু রয়েছে। বলা হয়েছে গুপ্ত যুগ পর্যন্ত ইতিহাস জানার ক্ষেত্রে মুদ্রা ব্যবহৃত হলেও গুপ্তোত্তর তথা আদি মধ্যযুগের মানে ব্যতিক্রম লক্ষ্য করা যায়। মানে গুপ্ত যুগের ইতিহাস জানার ক্ষেত্রে কিন্তু এই মুদ্রাগুলি গভীরভাবে কিন্তু সাহায্য করে থাকে এবং বলা হয়েছে যে আদি মধ্যযুগে এর ব্যতিক্রম লক্ষ্য করা যায়। কেন বলা হয়েছে? কারণ বলেছে এই সময় ভারতে মুদ্রার ব্যবহার কমে যায়। অর্থাৎ এখানে বলেছে প্রথমে গুপ্ত যুগ পর্যন্ত ইতিহাস জানার ক্ষেত্রে কিন্তু এই মুদ্রার ব্যবহারটা কিন্তু প্রচুর পরিমাণে হতো, কিন্তু গুপ্তোত্তর যুগের মানে পরবর্তী গুপ্ত যুগ থেকে কি হয়, অর্থাৎ আদি মধ্যযুগে যখন শুরু হয় তখন কি হয়, এর একটা ব্যতিক্রম লক্ষ্য করা যায়। মানে যেহেতু গুপ্তোত্তর যুগের ক্ষেত্রে মুদ্রার ব্যাপক একটা মুদ্রার ব্যবহার হতো, কিন্তু আদি মধ্যযুগের ক্ষেত্রে কিন্তু তেমন একটা মুদ্রার ব্যবহার কিন্তু লক্ষ্য করা যায় না। কেন বলা হয়েছে এই সময় মুদ্রার ব্যবহার তখন কিন্তু কমে গিয়েছিল? বলা হয়েছে মুদ্রা থেকে অর্থনৈতিক দিক ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু জানা যেত। মুদ্রা থেকে বিশেষ করে মুদ্রা কিন্তু অর্থনীতির দিকের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে বলা হয়েছে শুধুমাত্র অর্থনৈতিক দিক নয়, সেটা ছাড়াও কিন্তু অন্যান্য বিভিন্ন যে গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেগুলি সম্পর্কে কিন্তু জানা যায়। বলা হয়েছে উল্লেখ্য পশ্চিমী চালুক্য শাসকদের মুদ্রায় লাঞ্ছন বরাহ মূর্তি দেখা যায়, আবার পল্লব শাসকদের মুদ্রায় একদিকে বৃষ এবং অপরদিকে বৃক্ষ, অর্ণব, পোত এছাড়াও তারকা প্রভৃতির উল্লেখ কিন্তু রয়েছে। তারপরে রয়েছে এইবার তো গেল যে লেখমালা সম্পর্কে গেল বা লিপি সম্পর্কে গেল, তারপরে মুদ্রা সম্পর্কে বললাম। এরপরে বলেছে দেখো মুদ্রা ছাড়াও কিন্তু অন্যান্য প্রত্নতাত্ত্বিক উপাদান রয়েছে। শুধুমাত্র যে প্রত্নতাত্ত্বিক উপাদান বলতে শুধুমাত্র লেখমালার কথা বলা হয়েছে বা মুদ্রার কথা বলা হয়েছে এমনটা কিন্তু না। আমি প্রথমে বললাম প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে কিন্তু বিভিন্ন মানে নিদর্শনের কথা কিন্তু বলা যেতে পারে বা বিভিন্ন উপাদানের কথা কিন্তু এক্ষেত্রে বলা যেতে পারে। লেখমালা প্রথমে, এছাড়াও মুদ্রা রয়েছে, স্থাপত্যের কথাও বলা যেতে পারে। তারপরেও কি বলা হয়েছে দেখো অন্যান্য যে সমস্ত নিদর্শন রয়েছে সেগুলি হলো পোড়ামাটির তৈরি বিভিন্ন জিনিস। এছাড়াও বলেছে যে মূর্তি রয়েছে, বিভিন্ন মূর্তি, প্রাসাদের ধ্বংসাবশেষ, অর্থাৎ একটা সময় বিভিন্ন প্রাসাদ সেখানে বিরাজমান ছিল, তো সেই প্রাসাদগুলির ধ্বংস হয়ে তার যে ধ্বংসাবশেষ রয়েছে সেটাও রয়েছে। এছাড়াও বলেছে মন্দির ইত্যাদি জিনিস কিন্তু সেখানে কিন্তু রয়েছে। যেমন বলা হয়েছে যে বেড়াচাপার যে চন্দ্রকেতুগড়ের ধ্বংসাবশেষ, অজয় নদের তীরে যে পাণ্ডু রাজাদের ঢিবি, বিভিন্ন জিনিস কিন্তু এক্ষেত্রে রয়েছে। এবং এছাড়াও বলা যায় যে এই সমস্ত উপাদানগুলি কিন্তু মানে যে সমস্ত নিদর্শনগুলি রয়েছে এগুলি কিন্তু প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে বিশেষভাবে কিন্তু উল্লেখযোগ্য। সেখানে লেখমালা থেকে শুরু করে, মুদ্রা থেকে শুরু করে, পোড়ামাটির তৈরি বিভিন্ন জিনিস রয়েছে, মৃৎপাত্র রয়েছে, আরও বিভিন্ন জিনিস রয়েছে, প্রাসাদের ধ্বংসাবশেষ কী কী ছিল সেটা আছে, মূর্তি থেকে শুরু করে মন্দিরও পর্যন্ত কিন্তু এই প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে বিশেষভাবে কিন্তু উল্লেখযোগ্য। তো এই যে প্রাচীন আদি মধ্যযুগের যে ইতিহাস রচনার ক্ষেত্রে যে সমস্ত উপাদানগুলি আমাদের সাহায্য করে থাকে সেগুলি নিয়ে কিন্তু আজকে আমার ক্লাসটি এতটাই ছিল। আগের ক্লাসগুলোতে দুটা পার্ট আলোচনা করেছিলাম, সাহিত্যিক উপাদান থেকেই সেটা আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আলোচনা করলাম প্রত্নতাত্ত্বিক উপাদান নিয়ে। তো এই ছিল আজকের ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, আমাদের সঙ্গে মেজরটা নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো, তাদের জন্য বলে রাখি আমাদের এখানে কিন্তু মেজরের যে কোর্স ফি রয়েছে সেটা কিন্তু রয়েছে শুধুমাত্র 99 টাকা। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে মেজর কোর্সে যুক্ত হবে তারা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। এবং তোমাদেরকে বলে রাখি তোমরা যারা মেজর এই 99 টাকার বিনিময়ে আমাদের সঙ্গে মেজর কোর্সে যুক্ত হবে তাদের জন্য কিন্তু যে মাইনরের যে প্যাকেজটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ তোমরা বিনামূল্যে পেয়ে যাচ্ছ। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে। আমাদের হেল্পলাইন নাম্বার হলো 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।